সকল কৃষক বন্ধুকে জানাই নমস্কার। এগ্রি সলিউশন বেঙ্গলি হাবে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরা যারা বোরো ধান চাষ করেছি ঠিক এই মুহূর্তে একটা জিনিস চাইবো, যেন আমাদের ধানের শীষগুলো লম্বা লম্বা বের হয়, দানাগুলো যেন চকচকে হয়, আর দানাতে কোনো প্রকার কালো বা সাদা স্পট যেন না থাকে, এবং দানাগুলো পুষ্ট হয়, আগড়ামুক্ত শীষ হয়, যাতে অধিক ফলন পাই। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক যাদের ভাবছেন থোড় হয়ে গেছে আর 8 থেকে 10 দিন বাদ শীষগুলি বের হবে, একটি লার্জ স্প্রে, তারপরে আরেকটি করলেও হয়, আবার নাও করতে পারেন। তো এই স্প্রেটা সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আপনার ধানের ফলন 20% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। তাই চাষি ভাই, আমরা এই স্প্রেতে কি কি মেশাবো, জমিতে কি কি দেব, যাতে করে ধানের শীষগুলো বড় বড় পাবেন, ধানগুলো পুষ্ট ও ঝকঝকে দানা পাবেন, আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। তাই চাষি ভাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, কারণ প্রত্যেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন এগ্রি সলিউশন বেঙ্গলি হাব, আর আপনাদের সাথে আমি রয়েছি দিব্যেন্দু। আর যে সমস্ত চাষি ভাইয়ের কাছে আমার ভিডিওটি প্রথম পৌঁছাচ্ছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বুক ভরা ভালোবাসা দেবেন। আর আমি বলবো চাষি ভাই, এতদিন যে কষ্টটা আপনি করলেন, এই সময় স্প্রেটা অবশ্যই আপনি জমিতে করবেন। কথা দিচ্ছি ফলন আপনি ভালো পাবেন এবং শীষগুলি লম্বা পাবেন। আর চাষি ভাই, এই সময় আমরা কিছু ভুল করে থাকি, এইগুলি এখন একদমই করব না। খুব গুরুত্বপূর্ণ, এটা ধানের সময় চলছে, কোন ভুলগুলো আমরা করব না, একে একে প্রথমে সেইগুলি বলবো, এবং যে কাজগুলো অবশ্যই করতে হবে সেগুলি দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব। প্রথমে যে পয়েন্টটি হলো সেটি হলো জল। দেখুন, ধানের 3টি পর্যায়ে আপনি যদি ভাগ করে নেন, প্রথমটি হচ্ছে আপনি যখন ধানটি রোপণ করলেন, দ্বিতীয়টি হচ্ছে ধানের যখন পাশকাঠি ছাড়ছে, আর তৃতীয়টি হচ্ছে ধানের যখন শীষগুলি বের হচ্ছে। এই 3টি পর্যায়ে ধানের সবথেকে বেশি জলের প্রয়োজন হয়। এই সময় চাষি ভাই, আপনারা ন্যূনতম 1 ইঞ্চি করে জল রাখবেন। আমরা আগের 2টি পর্যায়ে পেরিয়ে চলে এসেছি, অর্থাৎ এই যে পর্যায়টি চলছে শীষ বের হওয়া, এই সময় যেন কোনো প্রকার জলকষ্ট না পায়। যখনই মাটিতে টান ধরবে, খেয়াল করবেন ধানগুলো কিন্তু গাঢ় সবুজ হয়ে যাবে। আর একবার যদি এই মুহূর্তে ধান গাছ গাঢ় সবুজ হয়ে যায়, তাহলে কিন্তু আর টিয়ার গায়ের মতো যে কালার, কচি কলা পাতার মতো যে কালার, এটা কিন্তু আর করতে পারবেন না। আর সবুজ যখনই হবে, আপনার ধানের শীষ বের হতে দেরি হবে। আর 2 নাম্বার হচ্ছে আপনার ধানে চিটের ভাগ বেশি হবে। তো জল আপনারা 1 ইঞ্চি করে জমিতে অবশ্যই রাখবেন। দ্বিতীয় আরেকটি ভুল আমরা করে থাকি, যেটা আমরা কখনোই করব না, জমিতে ইউরিয়া প্রয়োগ। কারণ আপনাদের ধানের এই সময় থোড় অবস্থা, খেয়াল করে দেখবেন ইউরিয়া যে সারটি গাছের যখন বনস্পতি যখন বৃদ্ধি হয়, অর্থাৎ গাছের যখন পাশকাঠি ছাড়ে বা যখন আপনি রোপণ করেছেন তারপরে, এবং ধানে থোড় আসার আগে পর্যন্ত ইউরিয়া সারের প্রয়োজন হয়। আর এই সময় ধানের থোড় অবস্থায় যে 2টি সারের প্রয়োজন হয় সেটি হলো ফসফেট আর পটাশ। আর এই সময় আমরা যারা ইউরিয়া প্রয়োগ করে থাকি, তাহলে গাছগুলি তখন ভুলে যাবে ওর উৎপাদনের স্টেজে পৌঁছেছে, ও তখন বনস্পতি বৃদ্ধির দিকে মন দেবে। তখন গাছের পাতাগুলো গাঢ় সবুজ হয়ে যাবে, আর সেক্ষেত্রে আপনার ধানের শীষগুলো দেখবেন বের হতে চাইবে না। আর একবার সবুজ হয়ে গেলে আপনি আর কটা করতে পারবেন না, সেক্ষেত্রে চিটের পরিমাণ বেশি হবে। ইউরিয়া এই মুহূর্তে একদম দেবেন না। আরেকটি হচ্ছে চাষি ভাই, খেয়াল করবেন ধানের গোড়ায় যে ব্লাইটটা লাগে বা খোলা পচা যে রোগ হয়, তার আক্রমণ কিন্তু এই সময়ই দেখা যায়। তাই এই সময় খোলা পচা রোগ যাতে না লাগে সেদিকে খেয়াল রাখবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার উৎপাদনে ক্ষতি হতে পারে। গাছের গোড়াগুলি দেখলে কোনো দাগ আছে কি না। আরেকটি বিষয় চাষি ভাই,
আপনারা ভাবছেন আপনাদের ধানের পাতাগুলো একটু হলুদ ভাব বা একটু বেশি হলুদ ভাব, সেক্ষেত্রে কি করবেন ভিডিও শেষে সেটি বলবো। কি প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, যাতে করে আপনি আপনার ধানের পাতাগুলো একটু হলুদ ভাব কমিয়ে যতটুকু প্রয়োজন সবুজ ততটুকু আনতে পারেন, সেটা আপনাদের জানাবো পরে। এইবার আমি আসি আসল কথায়। এই সময় যে শীষগুলি বের হবে 8 থেকে 10 দিন বাদে বা দু একটি করে আপনি দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে আপনাদের ধান গাছে কি কি প্রয়োগ করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ পর্যায় এটি। প্রথমে এই পর্যায়ে সবথেকে বেশি পরিমাণে যেটি প্রয়োজন হয় সেটি হলো ফসফেট। তারপরে এটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে পটাশ। ফসফেট এই কারণেই বেশি লাগে কারণ নতুন নতুন যখন শীষ বের হচ্ছে এই সময় গাছের প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় এবং শক্তির প্রয়োজন হয়। ফসফেট আপনি যখনই প্রয়োগ করবেন তখন মাটিতে শিকড়টা অ্যাক্টিভ হবে, নড়ে চড়ে বসবে, আর মাটিতে যে খাবারগুলি আছে, যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলি প্রয়োজন হয় শীষগুলি বের হওয়ার জন্য, সেটি কিন্তু গাছকে উপলব্ধ করাবে শিকড়ের মধ্য দিয়ে। আর পটাশ এই সময় গাছের স্ট্রেংথ বজায় রাখে, শীষগুলোকে বের হতে সাহায্য করে, রোগ প্রতিরোধের ক্ষমতার বিরুদ্ধে লড়াই করবে। আর যখন দানাগুলো আপনার দেখবেন ফুল হতে পরে কয়েক দিনের মধ্যে দানাগুলো পুষ্ট হতে শুরু করে, আপনার 7 থেকে 8 দিনের মধ্যে সব ফুল ঝরে গিয়ে দানাগুলো পুষ্ট হতে শুরু করে, সেই সময় ফসফেট এবং পটাশ যুগ্মভাবে কাজ করে। এই কারণেই এই সময় আমাদের জমিতে ফসফেটের চাহিদা, পটাশের চাহিদা পূরণ করতে হবে। কথা হচ্ছে এই সময় তো আপনি ফসফেট মাটিতে দিতে পারবেন না, পটাশও আপনি দিতে পারছেন না সার রূপে, তাহলে সেটা আপনাদিকে লিকুইড ফার্টিলাইজার রূপে স্প্রে করতে হবে, অথবা দানা আকারে যেগুলি পাওয়া যায় সেটা আমাদের উপরে স্প্রে করে দিতে হবে, যেটা পাতার মধ্য দিয়ে গাছ সঙ্গে সঙ্গে গ্রহণ করতে পারে। সেই খাবারটা হচ্ছে 0-52-34। এর মধ্যে নাইট্রোজেন 0, ফসফেট 52% আর 34% পটাশ। আর এই যে পটাশ 34%, এই পটাশ ফসফেটের কার্যকারিতা আরও বাড়িয়ে দেয়। আপনারা জানেন আমরা সারের সঙ্গে যখন পটাশ মেশাই, যার সঙ্গে মেশাচ্ছি তার কাজ অনেকটাই বাড়িয়ে দেয়। তো পটাশ এখানে একটু কম আছে, 34% আর 52% ফসফেট আছে। ওই পটাশ ফসফেটের কার্যকারিতা বাড়িয়ে দেবে, যেটা এই মুহূর্তে গাছের সবথেকে বেশি প্রয়োজন। এইবার চাষি ভাই, এই যে 0-52-34 বলছি আপনাদের মোনো পটাশিয়াম ফসফেট, এটা আপনারা কতটুকু পরিমাণে এবং কোন সময়ে স্প্রে করবেন আর এর সঙ্গে কি মেশাবেন। চাষি ভাই, 0-52-34 আপনারা 50 থেকে 60 গ্রাম ব্যবহার করবেন প্রতি 16 লিটার জলে, এবং অবশ্যই আলাদাভাবে গুলুন, কারণ এর সাথে আরেকটি জিনিস মেশাতে হবে, সেটা হলো বোরন। কারণ ধানের যখনই ফুল আসবে আপনার পরাগায়নের জন্য, ভালো পরাগায়ন যখনই হবে দানাগুলো পুষ্ট হবে এবং ধানের চিটের পরিমাণ কম হবে, ফলস কম হবে, ধানের শীষগুলো দানায় ভরে যাবে, দেখবেন ধানের ভারে বেঁকে যাবে। আর বোরন আরেকটি কাজ করে, ধানগুলো আপনার চকচকে করতে সাহায্য করে। বোরন আপনারা নেবেন প্রতি 16 লিটার জলে 15 থেকে 20 গ্রাম পর্যন্ত, আলাদা গুলবেন, গুলে আপনারা উপরে স্প্রে করে দেবেন। 0-52-34 এবং বোরন আরও অ্যাক্টিভ হবে, আর প্রত্যেকটি শীষ সুন্দরভাবে বেরিয়ে যাবে। যদি আপনি এর সঙ্গে চাষি ভাই মোবোমিন অথবা যে কোনো একটি অনুখাদ্য ভালো কোম্পানির অল উইন গোল্ড সুপার আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন সুন্দরভাবে সমস্ত ধান বেরিয়ে যাবে। আর বাংলাদেশের চাষি ভাই, এক্ষেত্রে আপনারা ফ্লোরা ব্যবহার করতে পারেন, ভালো কাজ পাবেন। কিন্তু একটা কথা বলি, নাইট্রোজেন থাকবে না এমন কোনো অনুখাদ্যই আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে স্প্রেতে কী কী গেল? 0-52-34, বোরন, সঙ্গে একটা অনুখাদ্য, এর সাথে আরেকটি ফাঙ্গিসাইড, ওই যে খোলা পচার কথা বললাম, অথবা ধান বার হওয়ার পর ধানের যে কালো কালো দাগগুলি হবে, ফাঙ্গাসজনিত যে আক্রমণ,
সারটা আপনার ধানকে 16 থেকে 18 দিনের প্রোটেকশান দেবে। সেটা হচ্ছে এই মুহূর্তে নেটিভো অথবা অ্যামিস্টার টপ, এই দুটির মধ্যে যে কোনো একটি স্প্রে করুন, তাহলে এই ফাঙ্গাসের আক্রমণ থেকে আপনার ধানকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করবে। নেটিভো আপনারা ব্যবহার করবেন প্রতি 16 লিটার জলে 12 থেকে 15 গ্রাম হারে, আলাদাভাবে জলে গুলে একসাথে ড্রামে মেশাবেন এবং সেটা আপনারা স্প্রে করে দেবেন। আর যদি অ্যামিস্টার টপ ব্যবহার করেন তাহলে প্রতি 16 লিটার জলে 20 ml হারে মিশিয়ে স্প্রে করবেন। আর আপনাদের যাদের ধান গাছের পাতা হলুদ মনে হচ্ছে, তাহলে 30 থেকে 40 গ্রাম ইউরিয়া জলে গুলে স্প্রে করবেন, তাহলে হলুদ ভাব কেটে যাবে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে চাষ সংক্রান্ত আরও একটি ভিডিওতে।